সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের প্রতিনিয়ত প্রত্যেকেরই কিছু না কিছু কাজ নিয়ম মাফিক করতেই হয় এবং সেটা করতে পারলেই ভালো লাগে, এটা ঠিক কথা। তাই প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে সকালে যথারীতি কিছু কাজকর্ম সেরে চলে আসলাম রান্নাঘরে এসে ফার্স্ট কাজ হচ্ছে আমার চা বসিয়ে দেওয়া। আজকে একটু মূলো শাক ভাজবো। মূলো শাকটা আগের দিন রাত্রেই বেছে ঠেচে রেখে দেওয়া হয়েছিল, এখন সকালবেলা ধুয়ে নিয়ে একটু নুন মাখিয়ে রাখলাম। তোমরা সবাই কেমন আছো বলো? আমি মোটামুটি ঠিক আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অল্প কিছুটা চিনি দিয়ে আমি দুধটা জাল দিয়ে নিলাম, ওই দুধটা দিয়েই আমি দই পাতবো। তবে এখন দইটা আর পাতবো না, আগে চাটা হয়ে গেছে, চাটা খেয়ে নিই। নর্মালি আমাদের দুধ চা বেশি খাওয়া হয়, তোমরা কোন চা বেশি প্রেফার করো, লিকার্ড না দুধ চা? আমাদের চায়ের কাপগুলো না এক একজনের এক এক রকম। কেউ খায় চিনি ছাড়া চা, কেউ হাফ চামচ চিনি, কেউ বা 1 চামচ চিনি। টি টেবিলের র্যাকে না অনেকগুলো পেপার জমে গিয়েছিল, তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি একটু ওর পেপারগুলোকে সরিয়ে ফেলো ওখান থেকে। তো আমার হাজব্যান্ড তখনই একটা পেপারের নিউজ দেখে আমাকে দেখাচ্ছিল সেই নিউজটা। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজ ছুটির দিন, সকাল সকালে একটু উঠেছি, মানে ছুটির দিনে যতটা দেরি করে উঠি ততটা দেরি করে আজকাল উঠিনি। তো উঠে চাটা করে খেয়ে নিচ্ছি, একটু তাড়াতাড়ি তৈরি হব, আজকে একটা জায়গায় বেরোনোর প্ল্যান আছে। আর এই যে এনাকে উঠিয়ে নিয়েছি। তুই যাবি কোথায়? সে শেষমেশ দেখা যাক তুই যাবি কি যাবি না। এনাকে উঠিয়ে নিয়েছি কারণ আমরা বেরিয়ে গেলে তার পড়াশোনা করবে না, এমনি ভীষণ ফাঁকিবাজ। বিস্কুট খেয়ে নিচ্ছে, চা খায় না, ও চায়ের মধ্যে ডুবে ডুবে বিস্কুট খায়, ওটা খেয়ে এবার পড়তে বসবে। চা খেতে খেতে তোমাদের সঙ্গে এই ব্লগটা শুরু করছি। সাথে থাকো, শোন, সাথে থাকো, দেখতে থাকো। এই দইটা মাখিয়ে নিলাম, এখন দই পাতবো। তো দুধটা তো গরম করেই রেখেছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম বলে এখনো গরম আছে। এটা ঢেলে দেবো। মাছটা কখন ডিপ ফ্রিজ থেকে বার করে জলে ফেলে রেখেছি, এখনও দেখো পুরো ইঁটের মতন শক্ত রয়েছে, বরফটা ছাড়েনি। ওদিকে আমি মুগ ডাল সেদ্ধ করে নিচ্ছি, একটু সবজি দিয়ে মুগ ডাল করবো। ডালটা এবার সম্বাদ দিয়ে দিলাম। সবজি ডাল আমাদের বাড়িতে সবারই প্রিয়, তবে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে আমার ছোটো ছেলে আয়ুষের। আর একটু হলেই না ডালটা তলায় ধরে যেত, দেখো কীরকম ঝরঝরে করে সেদ্ধটা হয়েছে, সামান্য একটুর জন্য ডালটা বেঁচে গেছে। আজকে ভেটকি মাছটা সর্ষে বাটা দিয়ে করব, তাই প্যাকেটের সর্ষে গুঁড়ো পাওয়া যায়, সেটাই আমি জলে ভিজিয়ে রাখলাম। দেখো শাকটা নুন দিয়ে মাখিয়ে গেছিলাম, কতটা কমে গেছে, দেখো এইটুকু হয়ে গেছে, এক হাতে চলে এসেছে। যে কোনো শাক পাতাই ভালো করে বেছে নিয়ে তারপরে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে দিলে কিছুক্ষণের জন্যে, তাহলে না শাক পাতাগুলো বেশ নরম হয়ে যায়, নুইয়ে যায়, কারণ ওটা থেকে তো জল ছেড়ে যায় অনেকটা, তখন পরিমাণটাও বেশ কমে আসে। আর সেই সময় তুমি যদি কাটো, বেশ কাটাটাও ইজি হয় এবং খুব কম সময়ে কাটা হয়। আমি তো প্রায়শই এইরকমভাবেই শাক কাটি। ভেটকি মাছ আমরা নর্মালি সর্ষে বাটা দিয়ে খাই, এছাড়া আলু, ফুলকপি, ঘি, গরম মশলা দিয়ে ঝোলের মতো রান্না করে খাই। তোমরা কি আর অন্য কোনো রকম পদ্ধতিতে ভেটকি মাছ রান্না করে খাও? যদি খাও তাহলে আমাকে জানিও পদ্ধতিটা, আমি নিজেও একবার ট্রাই করে দেখব, যদি ভালো লাগে বারবার খাবো ওরকম করে। ভেটকি মাছটা আমি প্লেন সর্ষে বাটা করবো না, একটু পেঁয়াজ ভেজে নেব, একটু সাথে একটু টমেটো দিয়ে নেব, তারপরে সর্ষে বাটাটা দেবো। অন্যান্য সময় আমি সর্ষেটা হাতেই বেটে নিই, ওটাতেই বেশি ভালো টেস্ট। কিন্তু আজকে একটু বেরোনোর তাড়া আছে, তাই আমি আর হাতে ওই বাটাবুটির কাজটা করলাম না। ওই প্যাকেটের মধ্যে যে গুঁড়ো সর্ষে পাওয়া যায় সেটাই ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই আজকে রান্নাটা করব। আমার এই পদ্ধতিতে তোমরা কি কেউ ভেটকি মাছ রান্না করে খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলেও জানিও, আর যদি না খেয়ে থাকো তাহলে আমি বলবো একবার ট্রাই করে দেখতে পারো, খারাপ লাগবে। যে টাইমে ভেবেছিলাম বেরাবো সেই টাইমে আমার তো হলো না, একটু দেরি হয়েই গেল, এটা আমার প্রায়শই হয়ে থাকে। তোমাদের সাথেও কি এরকম হয়? বারুইপুরের পরের স্টেশন শাসন রোড, আমরা সেখানেই নেমেছি, তো চলো যাওয়া যাক। বাগানে চলে এসেছি, অ্যাকচুয়ালি এখনও পুরো ভেতরে ঢুকিনি, জাস্ট নামলাম অটো থেকে। আমরা শাসন রোডে নামলাম, ওখান থেকে অটো নিলাম একটা, অটো নিয়ে আমি এখানটা, এটা বললো কুলুপাড়া মোড় বলে, আমরা তো বাঞ্ছারামের বাগান যাব বলেই উঠলাম অটোতে। 15 টাকা করে ভাড়া নিল। এই যাদের মানে জমি বাগান, তাদের বাড়িটা, পুরনো বাড়িটা। চলো, এখানটা একটু ছায়া ছায়া আছে, তো এখন সানগ্লাসটা খুলে নিই। তো এখানটা আমরা চলে এসেছি বাঞ্ছারামের বাগানে, যে আমরা একটা বাড়ি দেখেছিলাম, জমিদার বাড়ি, সেটার সামনেই চলে এসেছি। এটা তার পুকুরটা, এই যে দেখো এই পুকুরটা সেটা। আর আমরা বাড়িটার ওদিকে যাচ্ছি। আর সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু এখানে একজন পরিচিতকে পেয়ে গেছি, আরও কাউকে পাওয়ার কথা আছে, এখন আসুক, তার সাথে দেখা হলে খুব ভালো হবে, তোমাদেরকেও দেখাবো।
আপনার নাম? আমার নাম দীপক কুমার চক্রবর্তী। তো আমরা পেয়ে গেছি এমন একজনকে মানে দীপক কুমার চক্রবর্তী, যিনি বাগান এবং এই বাড়ির আর কি একজন মালিক বলা যেতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এ আমাদের 5th জেনারেশন চলছে। আর যখন বাঞ্ছারামের বাগান শুটিং হয় তখন তো আমরা টিনেই। এখানে কটা ঘর আছে? অনুজ মিত্রের অভিনয় করার সিনেমাটা বাঞ্ছারামের বাগান, তার শুটিং এখানে হয়েছিল। এখানে এসে আমাদের সঙ্গে দীপক চক্রবর্তীর আলাপ হলো। দরজাগুলো কি বিশাল না? এইটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। তিনি হচ্ছেন এই বাড়ি তথা এই বাগানেরও আংশিক অংশীদার। এখানে একটা ঘর মতন বাড়ির দরজাগুলো দেখো একবার। 12 ফুট মতো তো হয়ে যাবে মনে হয়। প্রায়। ওনার সাথে গল্প করতে করতে বাড়ির ভেতরের দিকে একটু এগিয়ে গেলাম। রান্নাঘর রিপেয়ার করা আগে আর মানে আরো খারাপ অবস্থা ছিল, এনারা এখন এগুলো অনেকটা রিপেয়ার করেছে, রিপেয়ারিং এর কাজ চলছে। ওনারা যথেষ্ট ভদ্রতার সাথে আমাদের চা খাওয়ারও অনুরোধ করেছিলেন, যদিও আমরা চা খাইনি, একটু জল খেয়েছিলাম, কারণ বাড়ি থেকেই খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম। টাইলসগুলো বসিয়ে তার একটু জল খাবো আমি আগে। দেখলাম ওখানে টাইলসগুলো, ওই টাইলসগুলো কি এখানে কাজে লাগানো হবে? যে তার এখন সিমেন্ট দিয়ে আমি ওনাদেরকে গিয়ে যখন বলেছিলাম যে আমি একটু ভিডিও করব এই বাড়ির, এই বাগানের, তো ওনারা জানতে চাইলেন যে কি কারণে। তখন আমি বললাম যে আমি ভিডিও বানাই, ভিডিও করে আমি আপলোড করি ইউটিউবে। যদিও আমার চ্যানেলটি খুবই ক্ষুদ্র, তবুও যাই হোক, আমি আমার ভালো লাগা জিনিসগুলোকে আমার চ্যানেলে আপলোড করি। তো সেটা শুনে তিনি আমাকে বললেন যতটা সম্ভব তার সাধ্য হবে তিনি আমাকে সাহায্য করবেন, এবং তিনি তা করলেনও। ঠাকুর দালানের ভেতরে আরেকটা ঘর আছে, এই ঘরটা কিসের? এখন আপনারা আমাকে যেখানে দাঁড়িয়ে থাকতে দেখছেন সেটা একসময় দুর্গা দালান ছিল, আর ওর পিছনে যে ঘরটা সেখানে একজন থাকতেন, এই বাড়িরই পূর্বপুরুষ। আগে এই বাড়ির দুর্গা দালানে দুর্গাপুজো হতো, কিন্তু এক দুর্ঘটনা ঘটায় সেটি বন্ধ হয়ে যায়। বাড়িটার অনেকাংশেই রিপেয়ার করা চলছে, কিন্তু সব জায়গাটা হয়ে ওঠেনি, এই জায়গাগুলো একদমই রিপেয়ার করা হয়নি, তাই ওনারা বারবার আমায় বলছে এখানে আর বেশিক্ষণ সময় না কাটাতে। সত্যি কথা বলতে ওনারা আমাকে এই বাড়ির ভেতর ঢুকিয়ে বাড়িটাকে ঠিকঠাক করে দেখে পরিপূর্ণভাবে আমার ভিডিওটাকে ভালোভাবে তৈরি করার জন্য যথেষ্ট উৎসাহ দিয়েছেন। আমি জানি না কতটা এই উৎসাহটাকে বজায় রেখে ভিডিওটা ভালো করে বানাতে পারবো। চলো এবার বাগানের দিকটা একটু ঘুরে আসি। বাড়িটির ঠিক উল্টো দিকেই এই বাগানটা, বাগানটার ভেতরেই এখন আমরা যাচ্ছি। থাকো আমাদের সঙ্গে, দেখো আমাদের সঙ্গে বাগানটা কেমন দেখতে। গাছ আর গাছ, সব ফলের গাছ না? তা আম গাছ দেখতে পাচ্ছি অনেক। ওই পাটটা গেলে লিচু গাছ পাওয়া যাবে। এরকম সেম বাগান, যেটা আম গাছ, এরকম সেম বাগান আছে ওইদিকে লিচু গাছ, শুধু লিচু গাছ। সিজনের সময় আমরা ব্যাগ ফ্যাগ নিয়ে সব চলে আসবো, আমরা এখানে আম লিচু কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাবো। ফাঁকা এলাকা, খুব সুন্দর, মানে গরমকালে বিশেষ করে এত সুন্দর হাওয়া বা এত মানে চারিদিক দৃশ্য। ওখানে কাশফুল টাশফুল হয়, কাশফুলের সময় গাছগুলো হয় খুব কম হয় রাস্তার ধারে ধারে। বাগান দেখছি। শীতকালে পিকনিক প্রতিদিন এখানে। মশা, বাগানে এসছি আর মশার কামড় খাবো না হয়? তবুও এখন মানে এখনও সেই বিকেল বিকেল ব্যাপারটা হয়নি, আর একটু সন্ধে সন্ধে হয়ে গেলে তখন তো আরোই মশা হয়ে যাবে। এখানে কিন্তু খুব সুন্দর পিকনিক হয়, ওদের কাছ থেকে জানলাম। বেশ ফাঁকা ফাঁকা, দেখো কত সুন্দর, ওই যে দেখতে পাচ্ছ পুরো গাছে ভর্তি। তাহলে এটাই হচ্ছে সেই বাঞ্ছারামের বাগান, তাই তো? বাঞ্ছারামের বাগানে আমরা এখন ঘুরপাক খাচ্ছি। আসলে আমরা সবাই জানি যে এটা বাঞ্ছারামের বাগান নয়, বাঞ্ছারামের বাগান নামে একটা সিনেমা ছিল, সেটাই এখানে তৈরি হয়েছিল, তারপর থেকে জায়গাটার নাম হয়ে গেছে বাঞ্ছারামের বাগান। সত্যি ভারী অদ্ভুত লাগে ভাবতে কিছু কিছু জিনিস, যে হঠাৎ করে নামটা কিসের থেকে কীরকম হয়ে যায়। ওই যে সামনেই একটা মোটা মতো গাছ দেখতে পাচ্ছ, ওইখানে প্রসেনজিৎ আর শ্রাবন্তীর অভিনীত দেবী চৌধুরী রানীর শুটিং এখানে হয়েছিল। দিয়েছে বেদিটা কি বানানো ছিল? না না, ওটা যখন শুটিং এর জন্য ওটাকে করেছিল, শুটিং এর জন্য বেদি মতন বানিয়েছে, আমারই মনে হয়। তো সব মন্দিরে সিঁদুর বিদুর লাগিয়ে এই যে এখানে সুতো টুতোগুলো সবকিছু করেছে, ঘন্টা বাঁধা ছিল গাছটাতে, মানে সব বেঁধেছে অ্যাকচুয়ালি। মানে শুটিং করার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সেরকম ভাবে গাছটাকে সাজিয়েছি। সুতোগুলো রয়ে গেছে, ঘন্টা ঘন্টা খুলে নিয়ে চলে গেছে। মানে যেদিকে তাকাচ্ছে সেদিকেই পুকুর, এদিকে পুকুর, এদিকে পুকুর, এদিকে পুকুর, এদিকে পুকুর, অনেক পুকুর এখানে। বারুইপুর এসছি, অথচ বারুইপুরের বিখ্যাত পেয়ারা বাগান দেখবো না, সেটা কি করে হয়?
আমরা এখন পেয়ারা বাগানের পাশ দিয়েই যাচ্ছি, প্রচুর পেয়ারা গাছ এখানে। আমরা আসলাম, আমাদেরকে নিয়ে আসলো ওরা পেয়ারা বাগান। তো দুই দিকে পুকুর, কোনোদিকে ধান ক্ষেত, পেয়ারা বাগান, সব দেখতে দেখতে আসলাম। এত ভালো লাগছে, এত সুন্দর গ্রাম্য পরিবেশটা, দারুণ ভালো লাগছে। দেখো আমার পিছনে, দেখতে পাচ্ছ? ওরা ঢুকে গেছে ভেতরে, এবার আমি যাচ্ছি। পেয়ারা বাগানে আমি হাজির, কিন্তু এখন পেয়ারা খাবো না, কারণ পেয়ারা খাওয়ার মতো নেই। পেয়ারাগুলো সবই কষ্টি। এই দেখো প্লাস্টিক দিয়ে দিয়ে সব আটকে রেখেছে। এই দেখো বস্তা ভর্তি পেয়ারা, কিন্তু আমার এখন নিজেরই খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, নয় নিয়ে নিতাম এখান থেকে। এই দেখো বস্তা ভর্তি পেয়ারা। কোন দিক দিয়ে যাবো? এই দিক? ওই যে কচুরিপানার ফুল, এই এখন আমাদের ওখানে রেয়ার। হ্যাঁ আমাদের ওখানে এখন দেখা। সামনে নাকি কচুরিপানার ফুল ফুটে আছে, ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে, তাই একটু সামনে এগোচ্ছিলাম, কিন্তু গিয়ে দেখলাম ফুলগুলো যথেষ্ট দূরে আছে। সবসময় কোনো ফুল পেলে আমার মাথা গোজার একটা শখ আছে। শেষমেশ কচুরিপানার ফুলও, শেষমেশ কচুরিপানার ফুলও মাথায় গুঁজলাম। যাই হোক, ফুল তো ফুলই হয়। পেয়ারা বাগান দেখে এখন আবার বেরিয়ে যাচ্ছি। পেয়ারা বাগানে প্রথম দিকটা অতটা বুঝতে পারিনি, কিছুটা ভেতরে আসলাম যখন, তখন দেখছি পাকা পেয়ারার গন্ধ। আসলে তো অনেক পেয়ারা পড়ে রয়েছে, তো পাকা পেয়ারার গন্ধ। হুট করে প্ল্যান করে হুট করে এখানে চলে আসলাম, বাঞ্ছারামের বাগান দেখলাম, আর সাথে দেখলাম পেয়ারা বাগান। আমার তো দিনটা সত্যি খুব ভালো গেল, খুব ভালো কাটালাম দিনটা, দারুণ এনজয় করলাম। কিন্তু তোমরা ভিডিওটা কেমন এনজয় করলে, কেমন লাগলো তোমাদের ভিডিওটা, সেটা অবশ্যই জানিও। ভিডিওটা তাহলে শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। চল এখানে একটা ফটো তুলি কচুরিপানার ফুলের মাথায় দিয়ে।